হ্যালো, আমি অভিজিৎ চলে এসেছি আবার একটি ভিডিও নিয়ে। ক্লাস 12-এর যে প্রথম চ্যাপ্টার সম্বন্ধ, সেই সম্বন্ধ আমরা এর আগে ক্লাস 11-এও শিখেছি। তো সেই জায়গাটা 11-এর কিছুটা জায়গা ব্যাকআপ করিয়ে দিয়ে আমি 12-এর জায়গাটা আজকে একটু আলোচনা করব। তা এইখানে সম্বন্ধ শিখতে গেলে প্রথমে সেটটা জানতে হবে। এবার সেটটা কীরকম শিখেছিলাম আমরা, যে সেটটা আমরা কিভাবে লিখতাম না, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কোনো কিছু নির্দিষ্ট সংখ্যা, নির্দিষ্ট নিয়ম মেনে কোনো কিছু কিছু সংখ্যাকে লেখা হয়, অথবা কিছু ব্যক্তির নাম, অথবা কিছু বারের নাম, কিছু মাসের নাম, কিছু বস্তুর নাম, যেখানে একই সংখ্যা দুবার রিপিটেশন হবে না। তাহলে এক্ষেত্রে আমি দুটো সেট নিচ্ছি, একটা এ সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে নিচ্ছি 1 2 3, আর একটা নিচ্ছি বি ব্র্যাকেটের মধ্যে এ কমা বি। আচ্ছা, এবার যদি লিখি এ ক্রস বি, তাহলে এ ক্রস বি মানে আর কিছুই নয় যে এ আর বি এর উপাদানগুলো কমা কমা দিয়ে লিখতে হবে। কীভাবে লিখবো? তাহলে এ এর জায়গায় আমি বসাই 1 2 3, আর বি এর জায়গায় বসাচ্ছি এ কমা বি, যে সেট দুটো আমি নিয়েছি। তাহলে এ ক্রস বি এর জায়গায় বসালাম। এবার সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এ ক্রস বি, তাহলে প্রথমে এ আছে পরে বি আছে, তার জন্য এটাকে আগে বসালাম ক্রস দিয়ে, তারপরে বিটাকে পরে বসালাম। এবার এ ক্রস বি মানে আর কিছুই নয়, এর আর এর উপাদানগুলো কমা কমা দিয়ে লেখা। তাহলে একের সাথে এ, একের সাথে আবার বি। আচ্ছা, দুইয়ের সাথে এ, দুইয়ের সাথে বি, তিনের সাথে এ, আবার তিনের সাথে বি। তাহলে কিভাবে লেখা হলো এগুলো? না, এই সেটের একটা উপাদান আর এই সেটের একটা উপাদান কমা কমা দিয়ে লেখা হচ্ছে। তাহলে এই সেটে 1-এর সাথে এখানে এটাকে নেওয়া হলো, 1-এর সাথে এখানকার বিটাকে। একইভাবে 2-এর সাথে বিকে, 2-এর সাথে এ কে নেওয়া হয়েছে, আবার 3-এর সাথে এ কে, আবার 3-এর সাথে বি কে, এইভাবে লিখতে হবে। তাহলে এটা হচ্ছে এ ক্রস বি, এই যে এটা নিচে লিখলাম এইটাই হচ্ছে এ ক্রস বি। আর যদি বলতো যে বি ক্রস ই, তাহলে বি ক্রস এটা কি হতো? বি ক্রস এ, তাহলে প্রথমে বি আছে, তাই বি এর যে উপাদানগুলো আছে বি সেটটা, সেইটাকে আগে লিখতে হবে, ক্রস দিয়ে এটাকে পরে লিখতে হবে। লিখলাম। এবার এদের দুজনের ক্রস করলে কি পাবো? না, প্রথমে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে নিয়ম হচ্ছে এর উপাদানের সাথে এর উপাদানগুলো কমা কমা দিয়ে লেখা। তাহলে এ এর সাথে এখানকার 1টাকে নিলাম, এ এর সাথে 2টাকে নিলাম, এ এর সাথে 3কে, আবার এখানে বি এর সাথে 1কে, বি এর সাথে 2কে, আর হচ্ছে বি এর সাথে 3কে নিলাম। তাহলে বি ক্রস এ বেরিয়ে গেল। তাহলে এ ক্রস বি, বি ক্রস এ দুটোই বার করলাম। এইভাবে বি ক্রস এ ক্রস বি এগুলো বার করতে হয়। আচ্ছা, তাহলে এখানে কতগুলো উপাদান থাকবে কি করে বুঝবো? যে নাম্বার অফ এ ক্রস বি, নাম্বার অফ এ ক্রস বি, অর্থাৎ এ ক্রস বি এর মধ্যে কতগুলো উপাদান থাকবে, অর্থাৎ এইটা একটা উপাদান, এইটা একটা উপাদান, দুটো উপাদান, তিনটে উপাদান, চারটে, পাঁচটা, ছটা। ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যেটা আছে এই গোটাটাকে একটা উপাদান ধরা হয়। তাহলে একটা উপাদান, দুটো উপাদান, তিনটে, চারটে, পাঁচটা, ছটা। কিন্তু এবার সেটটা যদি অনেক বড় হয়, এইভাবে তো অত গুণে বার করা সম্ভব হবে না। যদি অনেক বড় সেট হয়, এক একটা সেটের মধ্যে অনেকগুলো করে উপাদান থাকে, তাহলে সেক্ষেত্রে কি করব? না, সেট এখানে নাম্বার অফ এ ক্রস বি ইকুয়ালস টু হয় নাম্বার অফ এ ইন্টু নাম্বার অফ বি। তাহলে নাম্বার অফ এ মানে হচ্ছে এর মধ্যে কতগুলো এলিমেন্ট আছে, অর্থাৎ কতগুলো উপাদান আছে। নাম্বার অফ এ, এটা মানে বোঝায় নাম্বার অফ এলিমেন্ট কন্টেন্স ইন এ, অর্থাৎ এর মধ্যে কতগুলো উপাদান আছে। তাহলে কতগুলো উপাদান আছে? এখানে তিনটে উপাদান আছে, বসালাম। আর নাম্বার অফ বি, এখানে কতগুলো উপাদান আছে? দুটো। তাহলে সেক্ষেত্রে এখানে মোট উপাদান কতগুলো হয়ে যাচ্ছে? 6টা। এখানে গুনলেও আমরা সেইভাবে 6টাই পাবো, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা,
6টা। একইভাবে নাম্বার অফ বি ক্রস এ, এটাও একইভাবেই বেরোবে নাম্বার অফ বি ইন্টু নাম্বার অফ এ। তাহলে এখান থেকে নাম্বার অফ বি অর্থাৎ কতগুলো উপাদান আছে বি এর মধ্যে, 2টো উপাদান আছে, 2 বসাচ্ছি, গুণ এ এর মধ্যে কটা উপাদান আছে, 3টে। তাহলে এখানে কত পেয়ে যাচ্ছি না বি ক্রস এ এর মধ্যেও 6টা উপাদানই থাকবে। তা বি ক্রস এ এখানে দেখছি 1টা 2টো 3টে 4টে 5টা 6টা। আচ্ছা, এবার আসছি এখানে এর ক্ষেত্র আর পাল্লা। আমরা জানি যে কোনো যে উপাদান, এই যে কমা কমা দিয়ে যেগুলো লেখা আছে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে, তার প্রথম উপাদানগুলোকে বলা হয় ক্ষেত্র আর পরের উপাদানগুলোকে বলা হয় পাল্লা। তাহলে প্রথম যে উপাদানগুলো আছে, তাহলে এই যে এ ক্রস বি এর ক্ষেত্র, তাহলে এ ক্রস বি এর ক্ষেত্র কি হবে, এর ক্ষেত্র হচ্ছে প্রথমে যে উপাদানগুলো আছে সেগুলোই, ঠিক আছে, এর প্রথম যে উপাদানগুলো আছে সেগুলোই হবে এর ক্ষেত্রের উপাদান। আচ্ছা, এর আগে আমি সম্বন্ধের জায়গাটা একটু বলি, তারপরে আমি আসছি এর ক্ষেত্র আর পাল্লার মধ্যে। আচ্ছা, এবার তাহলে এইটা যেন মনে থাকে যে নাম্বার অফ এ ক্রস বি এর মধ্যে কতগুলো উপাদান থাকবে আর নাম্বার অফ বি ক্রস এ এর মধ্যে কতগুলো উপাদান থাকবে। তাহলে এইভাবে যদি অনেক বড় বড় সেট দেয় যে এ এর মধ্যে হয়তো 100টা উপাদান আছে, বি এর মধ্যে 99টা উপাদান আছে, কত হবে, তাহলে এইভাবে এত বার করা সম্ভব নয়। সেক্ষেত্রে এইভাবে এদের মধ্যে এই ফর্মুলা ইউজ করে আমরা বার করব যে এখানে এ ক্রস বি এর মধ্যে বা বি ক্রস এ এর মধ্যে কতগুলো উপাদান থাকবে। আচ্ছা, এবার সম্বন্ধের জায়গাতে আসছি। আচ্ছা, আর একটা সেট দিচ্ছি, আর এর মধ্যে আছে 1, a 2, b আর 3, a। তাহলে আমি দেখছি যে এই আরটা যেটা নিচ্ছি, আর এর প্রত্যেকটা উপাদান এ ক্রস বি এর মধ্যে থেকে যাচ্ছে। তাহলে এই যে আরটা এ ক্রস বি এর হচ্ছে একটা সাবসেট। তাহলে আরটা কি হচ্ছে, এ ক্রস বি এর একটা সাবসেট, কারণ আর এর মধ্যে যে উপাদানগুলো আছে তারা প্রত্যেকেই এ ক্রস বি এর মধ্যে আছে। তাই আরটাকে বলা যেতে পারে যে আরটা এ ক্রস বি এর একটা সাবসেট। এখানে সাবসেট ইকুয়াল দেয়া আছে, যে কোনো রিলেশনের মধ্যে দুটো চিহ্ন একসাথে কাজ করে না, হয় এটা সাবসেট হবে অথবা ইকুয়াল হবে। ইকুয়াল সাবসেট দুটো একসাথে হয় না। এবার ইকুয়ালের কেসটা আসে কখনো কখনো, তার জন্য আমি এই সাইনটা এখানে দিয়েছি। এবার এই যে আরটা এ ক্রস বি এর সাবসেট হচ্ছে, যদি এরকম আরটা এ ক্রস বি এর সাবসেট হয় তখন আরটাকে বলবো এ থেকে বি সেটে একটা সম্বন্ধ। আরটাকে কি বলবো, আরটাকে বলবো এ থেকে বি সেটে একটা হচ্ছে সম্বন্ধ বলবো। তাহলে যে এই যে সেটটা আর নিলাম, আর এর উপাদানগুলো এ ক্রস বি এর মধ্যে আছে, তাই আরটাকে আমি বলবো এ থেকে বি সেটে একটা সম্বন্ধ। একইভাবে যদি আমি অন্য একটা R1 নিই যার মধ্যে আছে 1, a, তার সাথে আছে 3, b, আরও আরেকটা উপাদান আছে 4, c। তাহলে এরকম যদি হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে এই যে উপাদানটা 4, c, এই 4, c এই উপাদানটা এ ক্রস বি এর মধ্যে নেই। বাকি দুটো উপাদান এ ক্রস বি এর মধ্যে আছে, কিন্তু 4, c এই উপাদানটা এর মধ্যে নেই। তার জন্য সেক্ষেত্রে এই R1টাকে এ থেকে বিতে একটা সম্বন্ধ বলা যাবে না, ঠিক আছে। যে ক্ষেত্রে সম্বন্ধ বলা যাবে সেগুলোকে আবার এইভাবে লেখা যেতে পারে, যেমন এটার ক্ষেত্রে লেখা যেতে পারে 1RA, অর্থাৎ 1টা এ এর সাথে সম্বন্ধ যুক্ত। একইভাবে লেখা যেতে পারে 2RB, 2টা বি এর সাথে সম্বন্ধ যুক্ত। 3RA,
এ, এরকম লেখা যেতে পারে। কিন্তু এর ক্ষেত্রে 1 আর এ একটা এখানে কত হচ্ছে, এর সাথে সম্বন্ধযুক্ত, অর্থাৎ 1টা এর সাথে সম্বন্ধযুক্ত, 3 আর বি, 3টা বি এর সাথে সম্বন্ধযুক্ত। কিন্তু এখানে 4টা সি এর সাথে সম্বন্ধযুক্ত নয়, তাই এটা এখানে এইভাবে কেটে দেওয়া হয়। তাহলে সেক্ষেত্রে আমার 8টা কি হচ্ছে, এখান থেকে 8টা এ থেকে বি সেটে একটা সম্বন্ধ হচ্ছে, কিন্তু R1টা এ থেকে বি সেটে সম্বন্ধ হচ্ছে না। ঠিক আছে, এবার এই যে আর এর যে প্রথম উপাদান যেগুলো আছে, এই প্রথম উপাদানগুলোকে বলা হচ্ছে ক্ষেত্র। প্রথম উপাদানগুলোকে বলা হয় ক্ষেত্র। তাহলে যদি বলা হয় যে আর এর ক্ষেত্র, তাহলে আর এর ক্ষেত্র, তাহলে আর এর ক্ষেত্রের মধ্যে কারা থাকবে, এগুলো সব সেটের আকারে লিখতে হবে। তাহলে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে 1 হচ্ছে প্রথম যে উপাদানগুলো আছে, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যে প্রথম উপাদানগুলো থাকবে সেগুলো সব ক্ষেত্র। তাহলে আর এর ক্ষেত্র হচ্ছে 1, 2 আর 3। আর যদি দেখি আর এর পাল্লা, তাহলে আর এর পাল্লা কি হবে না, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যে সেকেন্ড উপাদান যেগুলো থাকবে সেগুলো হচ্ছে পাল্লা। তাহলে আর এর পাল্লা কত হয়ে যাচ্ছে এখানে, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এ কমা বি। আচ্ছা, এখানে এ বি এ আছে, তাহলে আমি এখানে লিখতে পারতাম এ কমা বি কমা এ, কিন্তু সেটের মধ্যে একই উপাদান দুবার লেখা হয় না, একই উপাদান একবারই লিখতে হয়। ওই জন্য এখানে কি করা হলো, এটাকে একবারই লেখা হলো। আচ্ছা, তাহলে এটা গেল সম্বন্ধের ধারণা, যেটা আমরা 11-এ শিখে এসেছি। তার সাথে এখানে ইনভার্সের একটু কনসেপ্ট আছে, ইনভার্সটা বলে দিই। তাহলে আর ইনভার্স যদি লেখা থাকে, তাহলে আর ইনভার্স মানে এখানে আর যেটা আছে এর ইনভার্স করা মানে এই উপাদানগুলো স্থান পরিবর্তন করবে। এ ছিল প্রথমে আর এ ছিল দ্বিতীয়তে ব্র্যাকেটের মধ্যে, তাহলে এ প্রথমে আসবে এ পরে যাবে। এর ক্ষেত্রেও তাই, এ প্রথমে আসবে এ পরে যাবে, এ প্রথমে আসবে এ পরে যাবে। তাহলে আর ইনভার্স ইকুয়ালস টু 1, এ ছিল, হয়ে গেল এ কমা 1, 2, বি ছিল বি কমা 2, এখানে ছিল 3, এ, হয়ে যাবে এ কমা 3। তাহলে আর ইনভার্স মানে আর কিছুই নয়, আর এর মধ্যে যে উপাদানগুলো ছিল সেগুলোকে সব ঘুরিয়ে লেখা। হ্যাঁ, তাহলে ঘুরিয়ে লিখলে সেক্ষেত্রে আমরা আর ইনভার্স পেয়ে যাচ্ছি। এবার আর ইনভার্সের ক্ষেত্র বার করি। ক্ষেত্রের মধ্যে কারা থাকবে, এখানে যে প্রথম উপাদানগুলো আছে, কি কি আছে প্রথম উপাদানগুলো, ব্র্যাকেটের মধ্যে যারা প্রথমে আছে, এ আছে, বি আছে, আবার এ আছে। তাহলে একই উপাদান আমরা দুবার যেহেতু লিখি না, তাই এখানে লিখব এ কমা বি। আর আর ইনভার্সের পাল্লা, আর ইনভার্সের পাল্লা কি হবে না, পাল্লা হচ্ছে ব্র্যাকেটের মধ্যে থাকা দ্বিতীয় উপাদানগুলো। কি কি আছে, 1 আছে, 2 আছে, 3 আছে। তাহলে এটা লিখব 1, 2, 3। তাহলে এখান থেকে আমি দেখছি আর এর ক্ষেত্রটা আর ইনভার্সের পাল্লা হয়ে গেল, আর আর এর পাল্লাটা আর ইনভার্সের ক্ষেত্র হয়ে গেল। তাহলে এইটা যেন মনে থাকে ভালো করে, যে আর এর ক্ষেত্রটা কি হয়ে যায়, আর ইনভার্সের ক্ষেত্রে পাল্লা হয়ে যায়, আর আর এর পাল্লাটা আর ইনভার্সের ক্ষেত্র হয়ে যায়। ঠিক আছে, এইটুকু কনসেপ্ট ক্লিয়ার করে এবার কিছু টার্ম সম্পর্কে জেনে তারপর 12-এর বেশ কিছু গুরুত্বপূর্ণ টার্ম আছে সেগুলো আমরা আলোচনা করব। আচ্ছা, এবার এখানে সম্বন্ধের ক্ষেত্রে দুটো সেট আলাদা নিয়েছিলাম প্রথমে, এ আর বি। এবার একই সেটের মধ্যে সম্বন্ধটাকে ডিফাইন করছি। তাহলে সেক্ষেত্রে আমি একটা সেট নিচ্ছি এ,
তাহলে এ এর মধ্যে উপাদান আছে আমি ভাবছি 1 2 3 আছে। তাহলে এ ক্রস এ যদি বার করি তাহলে কি হবে 1 2 3 ক্রস 1 2 3। তাহলে এদের ক্রস করলে কি পাবো? তাহলে এই উপাদানগুলো এই উপাদানের সাথে কমা কমা দিয়ে আমাদের লিখতে হবে 1 1। তাহলে এর একটা উপাদানকে ফিক্সড করে এর তিনটের সাথে লিখবো, তারপরে আবার এইটার সাথে এই তিনটে, আবার এইটার সাথে এই তিনটে। তাহলে 1 1 হলো 1 2 1 3। এরপর 2 1 2 2 2 3। আবার 3 1 3 2 আর 3 3। তাহলে এ ক্রস এ এর মধ্যে মোট উপাদান এখানে হচ্ছে 9টা উপাদান। কি করে বুঝবো? না হচ্ছে নাম্বার অফ, একটু আগেই ফর্মুলা বললাম যে নাম্বার অফ এ ক্রস এ, এটা মানেই হচ্ছে নাম্বার অফ এ ইন্টু নাম্বার অফ এ। তাহলে এখানে এর মধ্যেও তিনটে উপাদান, এর মধ্যেও তিনটে উপাদান, তাহলে এ ক্রস এ এর মধ্যে মোট উপাদান থাকবে 9টা। এইভাবে 1 2 3 এইভাবে গুনলে আমরা মোট 9টা উপাদান এখানে পাবো। তাহলে এ ক্রস এ এর মধ্যে মোট উপাদান সংখ্যা 9টা হচ্ছে। এবার এখানে কিছু সম্বন্ধের সংজ্ঞা জানবো। প্রথমে হচ্ছে শূন্য সম্বন্ধ। শূন্য সম্বন্ধ, শূন্য সম্বন্ধ হচ্ছে, আচ্ছা সেটের ক্ষেত্রে শূন্য মানে কি জানি আমরা ফাই। তাহলে ফাই ফাই মানে হচ্ছে এর মধ্যে কিছুই নেই। তাহলে যে কোনো একটা সেটের মধ্যে বা যে কোনো সেটের সেই সেটের সাথে ক্রসের মধ্যে কিছুই নেইটা তার মধ্যে আছে আমি ভাবতে পারি। অর্থাৎ এ ক্রস এ এর মধ্যে এই কটা উপাদানের সাথে আর একটা কমা দিয়ে আমি ফাই এখানে লিখতেই পারি। কারণ হচ্ছে যে কোনো সেটের মধ্যে ফাই মানে তো কিছুই না, তাহলে সেক্ষেত্রে এর মধ্যে একটা কিছুই নয় এখানে একটা পাশে লেখা যেতেই পারে। তাহলে সেক্ষেত্রে কোনখানটা লেখা যেতে পারে? এইখানটায়। আচ্ছা কমা দিয়ে, তাহলে শূন্য সম্বন্ধ, তাহলে ফাইটা সবসময় কি হবে? যে কোনো সেটেরই একটা সাবসেট হয়ে যায়। তাহলে এ ক্রস এর একটা সাবসেট হচ্ছে ফাই। তাহলে এই ফাইটাকে বলা হবে এ থেকে এ তে একটা সম্বন্ধ। কি সম্বন্ধ বলবো এটাকে বলবো শূন্য সম্বন্ধ। আবার এরপরে শিখব সার্বিক সম্বন্ধ। সার্বিক সম্বন্ধ, সার্বিক সম্বন্ধটা কি? যদি আমি এমন একটা আর চয়েস করি বা এমন একটা আর আমাকে বলা থাকে যে আর এর মধ্যে এর সব উপাদানগুলোই থেকে গিয়েছে, অর্থাৎ আর মানেই হচ্ছে এই গোটা সেটটা, এই গোটাটা হচ্ছে আর। তাহলে সেক্ষেত্রে এ ক্রস এটা ইজ এ সাবসেট অফ অর ইকুয়াল, সাবসেট ইকুয়াল এ ক্রস এ। তাহলে একটু আগে বলছিলাম যে দুটো চিহ্ন একসাথে কাজ করে না। এর ক্ষেত্রে কি হবে? শুধুমাত্র সাবসেটটা কাজ করবে, আর এর ক্ষেত্রে কোনটা কাজ করবে? ইকুয়ালটা কাজ করবে। আচ্ছা তাহলে এই যে সার্বিক এ ক্রস এটা, এ ক্রস এ এর নিজেরই একটা সাবসেট। তাহলে সেক্ষেত্রে এই ধরনের সম্বন্ধটা, যদি এরকম সম্বন্ধ আর দেয়া থাকে যেখানে আর এর মধ্যে এ ক্রস এ এর সব উপাদানগুলোই থাকে, তাহলে সেক্ষেত্রে সেই আরটাকে, এটাকে আমি যদি আর ভাবি, তাহলে সেই আরটাকে এ থেকে এর একটা বলবো সার্বিক সম্বন্ধ। অর্থাৎ যে আর এর মধ্যে এ ক্রস এর সমস্ত উপাদানই থাকবে, তাহলে সেই ধরনের সম্বন্ধকে আমরা বলবো সার্বিক সম্বন্ধ। আচ্ছা সার্বিক সম্বন্ধের পর আরেকটা আসবে কর্ণ সম্বন্ধ। কর্ণ সম্বন্ধ, কর্ণ সম্বন্ধ কীরকম না, এমন একটা আর যেখানে এই সেটে যে ইকুয়াল পদগুলো, অর্থাৎ প্রথম পদ আর দ্বিতীয় পদ ইকুয়াল যে পদগুলো আছে, কি আছে এখানে ইকুয়াল পদ? একটা আছে 1 1, একটা আছে 2 2, আর একটা আছে 3 3। তাহলে যদি কেবলমাত্র এই কটা পদই থাকে, অর্থাৎ এই কটা উপাদানই যদি থাকে,
তখন সেক্ষেত্রে এই আর সম্বন্ধটাকে এ থেকে এ সেটা একটা কর্ণ সম্বন্ধ বলা যেতে পারে। ঠিক আছে, কেন এখানে? কারণ হচ্ছে এইখানে এই উপাদানগুলো, এই প্রথম আর দ্বিতীয় এই উপাদান, তাহলে এইখানে কেবলমাত্র একটা জিনিস খেয়াল থাকে যেন, যে এই তিনটে উপাদানের বাইরে কিন্তু আর অন্য কিছু থাকা যাবে না। কারণ এরপরে যখন সসমটা এরপরেই আমি বোঝাবো, তখন ওখানেও এই পদগুলো কিন্তু এই উপাদানগুলো থাকবে, কিন্তু সসমতে ওখানে কি হয়, আরও অনেক এক্সট্রা উপাদান থাকতেও পারে নাও পারে, কিন্তু এখানে কিন্তু এর বাইরে অন্য কোনো উপাদান থাকা যাবে না। যদি থেকে যায়, অর্থাৎ এর প্রথম পদ দ্বিতীয় পদ সমান এই অবস্থায় আছে, এই অবস্থায় যদি এখানে আবার একটা উপাদান 1,2 চলে আসে, তাহলে সেক্ষেত্রে এটা কিন্তু আর কর্ণ সম্বন্ধ থাকবে না। আচ্ছা, তাহলে এটা গেল কর্ণ সম্বন্ধ। তাহলে এই তিনটে পার্ট যেন খুব ভালো করে খেয়াল থাকে, শূন্য সম্বন্ধ, সার্বিক সম্বন্ধ আর হচ্ছে কর্ণ সম্বন্ধ। এরপরে আসছি এই পার্টগুলো নিয়ে, এরপরে যেটা নিয়ে আলোচনা করব এইটা দিয়েই বেশি অঙ্ক কিন্তু থাকে, এই পার্টটা খুব ভালো করে দেখতে হবে। প্রথম হচ্ছে সসম। আচ্ছা, সসম বা হচ্ছে রিফ্লেক্সিভ। তাহলে সসম বা রিফ্লেক্সিভের ক্ষেত্রে এখানে সসম অর্থাৎ একটা আমি এখানে R1 নিচ্ছি, R1 সেট, যার মধ্যে 1,1 থাকবে, 2,2 থাকবে, 3,3 থাকবে, তার সাথে আরও এক্সট্রা পদ কিন্তু এখানে থাকতেই পারে, আরও এক্সট্রা পদ এখানে থাকতে পারে। যেমন কর্ণ সম্বন্ধের ক্ষেত্রে এই কটা পদই থাকবে, তার বাইরে আর কেউ কিন্তু থাকা যাবে না, যার ক্ষেত্রে প্রথম আর দ্বিতীয় পদ আলাদা। আর সসমর ক্ষেত্রে এই 1, 1, 2, 2, 3, 3 অর্থাৎ এর মধ্যে কি কি উপাদান আছে, 1 আছে, 2 আছে, 3 আছে। তাহলে এর মধ্যে 1 থাকার জন্য 1,1 থাকতে হবে, এর মধ্যে 2 থাকার জন্য 2,2 থাকতে হবে, এর মধ্যে 3 থাকার জন্য 3,3টাও থাকতে হবে। অর্থাৎ এর মধ্যে যে উপাদান আছে প্রত্যেকের জন্য এই 1, 1, 2, 2, 3, 3 থাকতে হবে। একটাও যদি বাদ চলে যায় তাহলে সেক্ষেত্রে সেটা কিন্তু আর সসম হবে না। ঠিক আছে, তাহলে সসম হতে গেলে এই যে সেটটা বলা থাকবে সেই সেটে কি কি উপাদান আছে দেখতে হবে। এবার সেই উপাদানের ক্ষেত্রে যেমন এই সেটে 1, 2 আর 3 আছে, তার জন্য এখানে 1, 1, 2, 2, 3, 3 থাকতেই হবে। এবার এর সাথে আর কিছু থাকলেও হবে, অন্য পদগুলো আবার না থাকলেও হবে। তাহলে সেক্ষেত্রে কর্ণ আর সসমর মধ্যে যেন গন্ডগোল না হয়ে যায়, কর্ণর ক্ষেত্রে কেবলমাত্র এই কটা পদই থাকতে হবে, অন্য এক্সট্রা পদ থাকা যাবে না। যেখানে প্রথম আর দ্বিতীয় পদগুলো সমান নয় সেই রকম পদ কিন্তু থাকা যাবে না। আর সসমর ক্ষেত্রে এই পদগুলো থাকতে হবে, তার সাথে অন্য পদ থাকলেও হবে, না থাকলেও হবে। অর্থাৎ কর্ণ সম্বন্ধ হলেই সেটা সসম সম্বন্ধ হয়ে যাবে, কিন্তু সসম হলে কিন্তু কর্ণ নাও হতে পারে, হতেও পারে নাও পারে। কখন হবে? যখন কেবলমাত্র এই কটা পদই থাকবে, এর বাইরে কোনো পদ অর্থাৎ উপাদান থাকবে না, তাহলে সেক্ষেত্রে সসম আর কর্ণ সম্বন্ধ একই হয়ে যাবে। আর যদি কোনো এক্সট্রা উপাদান থাকে তাহলে সেক্ষেত্রে তখন আর কিন্তু সসমটা কর্ণ সম্বন্ধের সাথে সমান হবে না, মানে দুটোর মানেটা তখন সেক্ষেত্রে আলাদা হয়ে যাবে। তাহলে এইটা গেল সসমর কনসেপ্ট। এরপরে আসছি, এরপরে আর একটা নিচ্ছি R2। R2-র মধ্যে আছে 1, 1 আছে, এরকম বোঝানোর জন্য আমি নিচ্ছি। তারপর একটা উদাহরণ দিয়ে বা একটা অঙ্ক দিয়ে ব্যাপারটাকে আর একটু বুঝিয়ে দেওয়া হবে। 1, 1 আছে, 1,2 আছে, 2,1 আর এখানে 3,1 আর 1,3। তাহলে এর ক্ষেত্রে আমি দেখব, যেমন সসমর ক্ষেত্রে দেখছিলাম সেটের মধ্যে কারা আছে তাদের প্রত্যেকের জন্য 1, 1, 2, 2, 3, 3 থাকতে হচ্ছিল, কিন্তু এক্ষেত্রে দেখব শুধুমাত্র R2 এর মধ্যে কি কি আছে, R2 এর মধ্যে কি কি আছে সেইটা দেখব। তাহলে প্রতিসমর ক্ষেত্রে দেখব যে R2 এর মধ্যে কি কি আছে।
তাহলে ওই সেটটার দিকে না তাকালেও হবে, এক্ষেত্রে কেবলমাত্র আমি এই যে সম্বন্ধটা বলা থাকবে সেইটার দিকে দেখব। তা সেখানে থাকা প্রত্যেকটা উপাদানের জন্য তার উল্টোটা যেন এখানে থাকে। যেমন 1,2 এর জন্য 2,1 আছে, 3,1 এর জন্য 1,3 আছে, আর 1,1 এটাকে স্থান পরিবর্তন করলে সে 1,1ই হবে। যাই হোক, তখন সেক্ষেত্রে এই ধরনের সম্বন্ধকে আমরা বলবো প্রতিসম। তাহলে শুধুমাত্র আমি এই সেটের মধ্যে দেখব যে এখানে 1,2 এর জন্য 2,1 আছে কিনা, 3,1 এর জন্য 1,3 আছে কিনা। অর্থাৎ এখানে সামগ্রিকভাবে সবার জন্য এটাকে দেখতে হবে না, শুধুমাত্র এই সেটের মধ্যে কারা আছে তার মধ্যে এই 1,2 এর জন্য 2,1, 3,1 এর জন্য 1,3 এইরকমগুলো আছে কিনা দেখতে হবে। যদি থাকে তাহলে সেক্ষেত্রে প্রতিসম হবে, আর যদি না থাকে তাহলে সেক্ষেত্রে প্রতিসম হবে না। অর্থাৎ আমি যদি এখানে একটা উপাদান দিয়ে দিতাম যে 2,3, তাহলে এটা আর প্রতিসম হতো না, কারণ 2,3 এর জন্য এখানে 3,2টা কিন্তু নেই। ঠিক আছে? আচ্ছা, এবার আসছি সংক্রমণ। তাহলে আরেকটা আমি R3 নিচ্ছি, যার মধ্যে আছে 1,2, 2,1, 1,1, 2,2। তাহলে এখানে যে কোনো দুটো উপাদানকে আমাকে এইভাবে নিতে হবে যে এখানে 1,1, 2,1 এটাকে লিখছি। এবার এটা বোঝার জন্য এইভাবে করছি, এর দ্বিতীয়টার সাথে অর্থাৎ এই শেষের সাথে এর প্রথমটা ক্যান্সেল করে দিলে যে উপাদানটা পড়ে থাকছে 1,1 সেটা এই সেটের মধ্যে থেকে যাচ্ছে। একইভাবে এটাকে একটু ঘুরিয়ে লিখি, এটাকে আগে লিখি, এটাকে পরে লিখি। তাহলে এখানে 2,1 আর এটাকে পরে লিখছি, তাহলে এটা আগে লিখলাম, এটাকে পরে লিখছি 1,2। তাহলে এখানে এই দুটো ক্যান্সেল করে দিলে, এই দুটো যদি ক্যান্সেল করে দিই তাহলে সেক্ষেত্রে থাকছে 2,2। তাহলে এক্ষেত্রে কি পাচ্ছি, 2,2টা এখানে পেয়ে যাচ্ছি। একইভাবে এদের মধ্যে দেখব যে এইভাবে A, B আর হচ্ছে কন্ডিশনটা কীরকম। যদি এই সেটের মধ্যে A, B আর B, C থাকে, তো তার জন্য করসপন্ডিং যদি কি থাকে এখানে এইদিকে দেখাচ্ছি A, B আর B, C এইভাবে লিখতে হবে বোঝার সুবিধার জন্য। এটা ক্যান্সেল হয়ে গেলে A, C এটাও যদি R3 এর মধ্যে থেকে যায় তাহলে সেক্ষেত্রে জানতে হবে যে এটা একটা সংক্রমণ সম্বন্ধ। তাহলে প্রতিসমের জন্য কি থাকতে হবে, প্রতিসমের জন্য R2 এর মধ্যে যারা আছে A, B যেগুলো R2 এর মধ্যে আছে প্রত্যেকের জন্য, যারা R2 এর মধ্যে আছে তাদের প্রত্যেকের জন্য B, Aটাও R2 এর মধ্যে থাকতে হবে, তবে কি হবে, প্রতিসম হবে। আর সংক্রমণের ক্ষেত্রে কি A, B, B, C R3 এর মধ্যে থাকার জন্য এখানে A, Cটাকেও কি হতে হবে, R3 এর মধ্যে থাকতে হবে, তবে সেটাকে আমরা সংক্রমণ বলবো। আর সসমর ক্ষেত্রে প্রত্যেকটা ফর অল A বিলংস টু A এর জন্য, অর্থাৎ A এর মধ্যে থাকা প্রত্যেকটা উপাদানের জন্য কি হবে না, এর জন্য এখানে A, Aটা থাকতে হবে R1 এর মধ্যে। তাহলে ফর অল A বিলংস টু A এর জন্য A, Aটাকে থাকতে হবে R1 এর মধ্যে। অর্থাৎ A এর মধ্যে যে সমস্ত উপাদান আছে প্রত্যেকের জন্যই, যেমন এখানে আমি দেখালাম যে কি কি ছিল 1, 2 আর 3, তার জন্য 1,1, 2,2, 3,3 এখানে থাকছিল R1 এর মধ্যে। সেরকম এখানে যদি অন্য কোনো সেট দেয় তা প্রত্যেকের জন্যই কি হতে হবে, A, Aটা R1 এর মধ্যে থাকতে হবে, তবে এটাকে সসম বলা হবে। আচ্ছা, যখন এই সসম 1 নম্বর এটাকে দিচ্ছি সসম, প্রতিসমটাকে দিচ্ছি 2 নম্বর, আর হচ্ছে সংক্রমণটাকে দিচ্ছি 3 নম্বর। যখন এই তিনটে একসাথে হয়ে যাবে, অর্থাৎ প্রথমে 1 হয়ে গেল, তারপরে 2 হয়ে গেল, তারপরে 3 হয়ে গেল,
অর্থাৎ তিনটি হয়ে যাচ্ছে কোনো একটা সেট আর এর মধ্যে। সেক্ষেত্রে আমি দেখছি কোনো একটা আর এর মধ্যে আমি পাচ্ছি কি না হচ্ছে সসম হচ্ছে, প্রতিসম হচ্ছে, আবার সংক্রমণও হচ্ছে। তখন সেক্ষেত্রে এই তিনটে একসাথে হলে সেটাকে বলা হয় সমতুল্যতা সম্বন্ধ। সেক্ষেত্রে এটাকে বলা হয় সমতুল্যতা সম্বন্ধ। আরেকটা যেটা সিলেবাসে নেই কিন্তু তাও আমি বলে দিচ্ছি, আরেকটা যে প্রতিসম শিখলাম, আরেকটা হচ্ছে বিপ্রতিসম। তাহলে সিমেট্রিক, এরপর হচ্ছে অ্যান্টি সিমেট্রিক। তাহলে এইটাকে বলা হয় সসম বা হচ্ছে রিফ্লেক্সিভ, এটাকে বলা হয় প্রতিসম বা সিমেট্রিক, আর এটা হচ্ছে সংক্রমণ বা হচ্ছে ট্রানজিটিভ। তাহলে বিপ্রতিসমর যে জায়গাটা সেটা কি বলা আছে একটু বলে দিই। যদি এ কমা বি আর এর মধ্যে থাকে এবং বি কমা এ এটাও আর এর মধ্যে থাকে, দুটোই এ কমা বি, বি কমা এ দুটোই যদি আর এর মধ্যে থাকে, এই দুটো একসাথে যদি থেকে যায়, তাহলে এটা যদি ইমপ্লাইজ করে যে এ আর বি সমান, তাহলে জানতে হবে যে সম্বন্ধটা কি হয়ে গেল, বিপ্রতিসম হয়ে গেল। তাহলে এইটা হচ্ছে সম্বন্ধের মূল বিষয়বস্তু, তা এইটা ভালো করে খেয়াল রাখতে হবে। এবার আমি একটা এসএন দের বই থেকে একটা প্রবলেম সলভ করে দিচ্ছি, তাহলে আরও একটু ভালো করে বোঝা যাবে। আর আরেকটা পার্ট যে সম্বন্ধের সংখ্যা কতগুলো পাওয়া যেতে পারে তার একটা ফর্মুলা আছে, তা সেই ফর্মুলাটাও আমি এখানে সাইডে বলে দিচ্ছি যে কতগুলো সম্বন্ধ পাওয়া যেতে পারে। আমি এখানে যে কোনো একটা বোঝানোর জন্য R1 R2 এইভাবে নিচ্ছি, তাহলে এরকম কতগুলো আমি সম্বন্ধ পেতে পারি যে R1 R2 R3 না। সম্বন্ধের সংখ্যা বার করার ফর্মুলা হচ্ছে কতগুলো সম্বন্ধ আমি পেতে পারি, তার সংখ্যা বার করার ফর্মুলা হচ্ছে 2 টু দি পাওয়ার, এখানে কার থেকে কার মধ্যে ক্রস হয়েছে, এ থেকে এ, তাহলে 2 টু দি পাওয়ার নাম্বার অফ এ ইন্টু নাম্বার অফ এ। তাহলে এখান থেকে পাচ্ছি 2 টু দি পাওয়ার নাম্বার অফ এ, অর্থাৎ কতগুলো উপাদান আছে এখানে উপাদান আছে হচ্ছে 3টে, এর মধ্যে গুণ দিয়ে আবার উপাদান আছে হচ্ছে 3টে, তাহলে 2 টু দি পাওয়ার কত, 9। তাহলে আমি এখান থেকে মোট কতগুলো সম্বন্ধ পাবো, এখান থেকে মোট সম্বন্ধ পাবো 2 টু দি পাওয়ার 9, এতগুলো সম্বন্ধ কিন্তু পেতে পারবো। যে এখানে এ ক্রস এ, এখান থেকে কতগুলো মোট সম্বন্ধ পেতে পারি, এখানে মোট হচ্ছে সম্বন্ধ পেতে পারি হচ্ছে 2 টু দি পাওয়ার 9, এতগুলো সম্বন্ধ আমি এখানে পেতে পারি। আচ্ছা, এবার তাহলে একটা অঙ্ক করা যাক। আচ্ছা, এখানে যে 19-এর অঙ্কটা আছে সেখানে বলে দিয়েছে যে পূর্ণ সংখ্যার সেট জেডের ওপর একটি সম্বন্ধ আর নিম্নরূপে সংজ্ঞাত, যে আর ইকুয়ালস টু কি বলা আছে, আর ইকুয়ালস টু বলা আছে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এক্স কমা ওয়াই সাচ দ্যাট এক্স কমা ওয়াই বিলংস টু জেড এবং এক্স মাইনাস ওয়াই এর মান জোড়। এরকম বলা আছে। তাহলে সেক্ষেত্রে আর সম্বন্ধটা কীরূপ হবে এখানে অপশান দেওয়া আছে। যেহেতু এই সেমিস্টারটা এমসিকিউ, তাই খুব লজিক দিয়ে লেখাচ্ছি না, মোটামুটি বুঝিয়ে দিচ্ছি আর কিভাবে করতে হবে বলে দিচ্ছি। তাহলে এখানে বলে দিই যে প্রথম অপশানটা যে প্রতিসম নয়, সসম এবং প্রতিসম কিন্তু সংক্রমণ নয়, প্রতিসম কিন্তু সসম বা সংক্রমণ নয়, আর শেষটা বলেছে সমতুল্যতা। তাহলে আমি প্রত্যেকটা টেস্ট করে দেখি যে কি কি হয়। তাহলে প্রথম টেস্ট করব কি, সসম, তারপরে প্রতিসম, তারপরে হচ্ছে
সংক্রমণ। তাহলে দেখি যে এখানে জেড সেটটা কি বলা আছে, জেড। তাহলে এখানে ফর অল এ বিলংস টু জেড এর জন্য এ কমা এ বিলংস টু আর এটা হবে। কারণ কি কারণ, আচ্ছা এক্স মাইনাস ওয়াইটা বলতে একটা জোড় সংখ্যা। জোড় সংখ্যা কারা, যে সংখ্যাগুলোকে দুই ভাগ করে, যে সংখ্যাগুলোকে দুই ভাগ করে তারা সবাই হচ্ছে জোড় সংখ্যা। তাহলে এখানে আমি বলেছিলাম সসম দেখাতে গেলে এই সেটটা কি বলা যায়, জেড, অর্থাৎ পূর্ণ সংখ্যা। জেড সেটের মধ্যে কারা থাকে, জেড সেটের মধ্যে এরকম 0 1 2 3 এইদিকেও আছে, আবার -1 -2 -3 এইভাবেও চলছে। তাহলে এই সেটটা কোথায় শুরু কোথায় শেষ আমরা জানি না কেউ, শুধুমাত্র বলতে পারবো যে এই সেটের মাঝে 0 আছে। তাহলে এই জেডের মধ্যে থাকা সবার জন্য এটা সসম হবে। তো তার জন্য লিখলাম যে ফর অল এ বিলংস টু জেড এর জন্য এ কমা এটা আর এর মধ্যে থাকবে, অর্থাৎ বিলংস টু আর হবে। তাহলে কেন হবে, তার কারণটা কি না, হচ্ছে এখানে যারা আছে আর এর মধ্যে এক্স কমা ওয়াই থাকার জন্য, এখানে এক্স কমা ওয়াই থাকার জন্য এক্স মাইনাস ওয়াইটা জোড় হচ্ছিল। তাহলে এখানে এ কমা এ থাকার জন্য এ মাইনাস এটাও জোড় হবে। কি করে না, হচ্ছে এ মাইনাস এ সমান কত, 0। 0টাকে লিখতে পারি 0 × 2, অর্থাৎ 0কে 2 ভাগ করে, আর 0কে 2 ভাগ করে মানে 0টাকে আমি এক্ষেত্রে জোড় আকারে ভাবতে পারি। ঠিক আছে, তার জন্য তাহলে এটা কি হয়ে গেল, সসম হয়ে গেল। তাহলে ফার্স্ট কন্ডিশন দেখিয়ে দিলাম সসম। এরপরে দেখাবো প্রতিসম। প্রতিসমর জন্য সসম দেখাতে গেলে যেমন কি সেট দেয়া আছে তার মধ্যে থেকে উপাদানগুলো সব উপাদানের জন্য দেখাতে হয়, কিন্তু প্রতিসম সংক্রমণের জন্য আরটা কি দেয়া আছে, আর এর কন্ডিশনটা কি সেইটা ভালো করে দেখতে হবে। তাহলে এখানে প্রতিসমর জন্য কি করব, ধরি এ কমা বি বিলংস টু আর, ধরলাম যেখানে এ বি এগুলো কার উপাদান হবে, এ বি এগুলো সব হচ্ছে জেড এর উপাদান হবে, অর্থাৎ পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যার মধ্যে কারা থাকে এখানে সাইডে আমি দেখিয়েছি। তাহলে এ কমা বি বিলংস টু আর আমি এটা ধরে নিলাম। তাহলে এ কমা বি বিলংস টু আর হলে কি হয় না, এখানে এক্স কমা ওয়াই বিলংস টু আর হলে কি হচ্ছিল যে এক্স মাইনাস ওয়াই এটা একটা জোড় সংখ্যা হচ্ছিল। তাহলে এক্ষেত্রে কি হবে, এ মাইনাস বি ইকুয়ালস টু জোড় সংখ্যা মানে যাদেরকে 2 ভাগ করে। তাহলে এখানে একটা সংখ্যা হচ্ছে আমি নিলাম 6, 6কে ভাগ করে হচ্ছে 2, তাহলে এটাকে লিখছি 3 দুগুণে হচ্ছে 6, অর্থাৎ 6 সমান লিখতে পারি 2 × 3, অর্থাৎ 2 × p একটা পূর্ণ সংখ্যা। তাহলে কোনো সংখ্যাকে 2 ভাগ যদি করে তাহলে সেই সংখ্যাটাকে লিখতে পারি 2 × একটা পূর্ণ সংখ্যা। তাহলে এখানে a মাইনাস বি এই সংখ্যাটা একটা জোড় মানে একে 2 ভাগ করে, আর 2 ভাগ করে মানেই একে আমি লিখতে পারবো 2 × p, যেখানে p হচ্ছে একটা পূর্ণ সংখ্যা, যে p বিলংস টু জেড। এবার এখান থেকে আমি মাইনাসটা কমন নিচ্ছি, মাইনাস কমন নিলাম, এই মাইনাসটাকে ওই দিকে পাঠিয়ে দিই, তাহলে ওই দিকে পাঠালে কত হচ্ছে -2p। এবার এখান থেকে মাইনাসটা এই p এর এইখানটায় অ্যাডজাস্ট করে দিচ্ছি। এবার এইটাকে আমি যদি কিউ ভেবে নিই, এইটাকে আমি যদি কিউ ভাবি যে কিউ সমান হচ্ছে -p বিলংস টু হচ্ছে জেড, এরকম যদি করি যে -p সমান আমি এখানে কিউ ধরে নিলাম, তাহলে এই যে b মাইনাস এ যেটা পাচ্ছি, তাহলে b মাইনাস এটাকেও 2 × একটা পূর্ণ সংখ্যা আকারে আমি লিখতে পারছি। কারণ p যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে -pটাও পূর্ণ সংখ্যা হবে, অর্থাৎ 3 যদি একটা পূর্ণ সংখ্যা হয় -3টাও কি হবে, একটা পূর্ণ সংখ্যাই হবে। তাহলে সেক্ষেত্রে এখানে p যদি একটা পূর্ণ সংখ্যা হয় তাহলে যদি তার সামনে মাইনাস চলে আসে সেটা একটা পূর্ণ সংখ্যাই হবে। তাহলে সেই পূর্ণ সংখ্যাটা বোঝার সুবিধার জন্য আমি এখানে কিউ ধরে নিলাম।
তাহলে এখানে এই যে বি মাইনাস এ এটা সমান পাচ্ছি কত 2q, অর্থাৎ বি মাইনাস এটাও পেয়ে গেলাম একটা জোড় সংখ্যা। তাহলে বি মাইনাস এ যদি একটা জোড় সংখ্যা হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আমি এখান থেকে বলতে পারি কি, অতএব বি কমা এটা কার মধ্যে আছে, আর এর মধ্যে। তাহলে এ কমা বি আর এর মধ্যে থাকার জন্য এর উল্টোটা বি কমা এটাও আর এর মধ্যে থেকে যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে এই যে সম্বন্ধ এটাকে বলবো প্রতিসম। তাহলে 2 নম্বর দেখানো হয়ে গেল প্রতিসম। তাহলে প্রতিসমটাও দেখানো হয়ে গেল। তাহলে সসম হয়ে গেল, প্রতিসম হয়ে গেল। এবার টেস্ট করব হচ্ছে সংক্রমণ। আচ্ছা, সংক্রমণের জন্য এখানে সাইডে করে দিচ্ছি। সংক্রমণের জন্য ধরি এ কমা বি বিলংস টু আর এবং বি কমা সি বিলংস টু আর। তাহলে এই দুটো ধরে নিতে হবে, যেখানে এ বি সি গুলো কোথায় থাকবে, এই উপাদানগুলো জেড এর মধ্যে থাকবে। তাহলে এ কমা বি এটাও আর এর মধ্যে আছে, আবার বি কমা সি সেটাও আর এর মধ্যে আছে, এটা আমি ধরে নিচ্ছি। তাহলে এ কমা বি আর এর মধ্যে থাকা মানে কি বোঝায়, যে এ মাইনাস বি এর মান একটা জোড় সংখ্যা। বি কমা সি আর এর মধ্যে থাকা মানে কি বোঝায়, বি মাইনাস সি এটাও একটা জোড় সংখ্যা। তাহলে সেক্ষেত্রে এখানে লিখব যে অতএব এ মাইনাস বি এটা হচ্ছে 2 ইন্টু একটা পূর্ণ সংখ্যা এম, আবার বি মাইনাস সি এটাও 2 ইন্টু এন একটা পূর্ণ সংখ্যা। ঠিক আছে, যেখানে এম এন এরা সব পূর্ণ সংখ্যা। তাহলে এবার এই দুটো যোগ করে দিচ্ছি। তাহলে এই দুটো যদি যোগ করা যায় তাহলে যোগ করলে কি পাচ্ছি, বাঁ দিক বাঁ দিক ডান দিক ডান দিক যোগ করছি। তাহলে এ মাইনাস বি প্লাস বি মাইনাস সি ইকুয়ালস টু এই দিকটায় কত হয়ে যাচ্ছে 2m প্লাস 2n। তাহলে কি করলাম, এর বাঁ দিকের সাথে এর বাঁ দিকটা যোগ, এর ডান দিকের সাথে ডান দিকটা যোগ। আর এটা এলো কোথা থেকে, আবার বলে দিই যে এ কমা বি বিলংস টু আর মানে এ মাইনাস বি। এখানে বলা আছে যে আর এর মধ্যে থাকলে তাদের বিয়োগ ফলটা একটা জোড় সংখ্যা হবে। তাহলে এ কমা বি আর এর মধ্যে থাকলে এদের বিয়োগ ফলটা জোড় সংখ্যা। যে কোনো জোড় সংখ্যাকে 2 ভাগ করে, আর 2 দিয়ে ভাগ করলে সেই সংখ্যাটাকে লেখা যেতে পারে, যে সংখ্যাটাকে 2 ভাগ করবে সেটাকে লেখা যেতে পারে 2 ইন্টু একটা পূর্ণ সংখ্যা। তাহলে সেক্ষেত্রে এ মাইনাস বি সমান হচ্ছে 2m, আর বি মাইনাস সি এটা সমান হয়ে যাচ্ছে 2n। তাহলে এখান থেকে বি বি কেটে যাচ্ছে, পাচ্ছি এ মাইনাস সি, এখান থেকে 2 কমন নিলে পাচ্ছি এম মাইনাস এম প্লাস এন। তাহলে এই এম প্লাস এনটাকে আমি আবার একটা কিছু ধরে নিই। তাহলে এম প্লাস এনটাকে এখানে কিছু একটা আর ধরে নেওয়া হলো। তাহলে দুটো পূর্ণ সংখ্যা যোগ করলে সেই পূর্ণ সংখ্যাই হয়। তাহলে এইটাকে একটা পূর্ণ সংখ্যা ধরে নেওয়া হচ্ছে, যে যেখানে এম প্লাস এন সমান হচ্ছে আর, এটা বিলংস করছে জেড এর মধ্যে। তাহলে এ মাইনাস সি এটাও একটা কি হয়ে গেল, এটাও একটা জোড় সংখ্যা হয়ে গেল, কারণ এ মাইনাস সি কে লিখতে পারছি 2 ইন্টু একটা পূর্ণ সংখ্যা। তাহলে এখান থেকে বলতে পারি যে এ কমা সি এটা কার মধ্যে আছে, আর এর মধ্যে। অর্থাৎ বলেছিলাম যে এ কমা বি বি কমা সি যদি আর এর মধ্যে থাকে এটা ক্যান্সেল হয়ে যায়, এইভাবে বোঝার সুবিধার জন্য বলছি। দিয়ে এ কমা সিটাকেও কি থাকতে হবে, এখানে আর এর মধ্যে থাকতে হবে। তাহলে এটা কি হয়ে গেল, এটা হয়ে গেল সংক্রমণ। তাহলে 3 নম্বর সংক্রমণ এটা দেখানো হয়ে গেল। তাহলে প্রথমে কি দেখিয়েছিলাম, প্রথমে দেখিয়েছিলাম সসম, এখন একটু আগে দেখালাম প্রতিসম, আর শেষে দেখালাম সংক্রমণ। তাহলে 3টে একসাথে হয়ে গেলে সেটাকে বলা হয় কি, সমতুল্যতা সম্বন্ধ। তাহলে অপশন ডি তে সমতুল্যতা সম্বন্ধ আছে, তাহলে এখানে অপশন ডিটাই সঠিক হবে। তাহলে এইভাবে অঙ্কগুলোকে করতে হবে ভালো করে। এরপরে আবার একদিন কিছু আরও প্রবলেম নিয়ে হাজির হব এসে। তা আপাতত আজকে এইটুকুই।